আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিরাপদে সুস্থ আছো। তোমাদের সকলকে শহীদুদ্দিন ডিগ্রি কলেজ মেহেরপুর রসায়নের অনলাইন ক্লাস থেকে স্বাগতম। আমি মোহাম্মদ গোলাম বিশ্বাস, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, শহীদুদ্দিন ডিগ্রি কলেজ মেহেরপুর। আমি তোমাদের কয়েক সপ্তাহ ধরে রসায়নের প্রথম পত্র গুণগত রসায়ন নিয়ে আলোচনা করতেছি। তো গত সপ্তাহে তোমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে অনেক আলোচনা করছিলাম। দ্বিতীয় অধ্যায় কোয়ান্টাম সংখ্যা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকেও কোয়ান্টাম সংখ্যার উপরে ছোটোখাটো যে জ্ঞান, অনুধাবন, এমসিকিউ, প্রয়োগ, এই ধরনের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তবে এই অধ্যায়টা যারা এর আগে কোয়ান্টাম সংখ্যা দেখোনি তারা বিগত ক্লাসটা অবশ্যই দেখে নিবা। তো কোয়ান্টাম সংখ্যা এক নজরে আমি আজকে আবার তোমাদের সম্মুখে উপস্থাপন করব। সেটা হচ্ছে টেবিলের মাধ্যমে, ছকের মাধ্যমে কোয়ান্টাম সংখ্যাটা আমি করব। সেটা হচ্ছে প্রথমে শেল, তারপরে শক্তি স্তর, যেটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা শর্টকাটে লিখতেছি, এটা এন দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা এল দ্বারা প্রকাশ করা হয়। এর মান 0 হতে n-1 পর্যন্ত। এবার দেব উপশক্তি স্তর, তারপর হচ্ছে কোয়ান্টাম, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, এর মান 0 হতে +-l পর্যন্ত। তারপরে হচ্ছে অরবিটাল সংখ্যা 2 × 12+1। মোট অরবিটাল সংখ্যা, ফর্মুলা হচ্ছে 2n²। ইলেকট্রন সংখ্যা, মোট অরবিটাল 2n², আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। এই হচ্ছে একটা ছক। এই ছকটাকে যদি টেবিলের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করি, টেবিল, তাহলে খুব ভালো হবে। পুরা কোয়ান্টাম সংখ্যাটা এক নজরে আবার শেখা যাবে, কারণ এই অধ্যায়ের কোয়ান্টাম সংখ্যাটা বেশ গুরুত্বপূর্ণ। ছোট ছোট অনেক প্রশ্ন উত্তর পাওয়া যাবে। যেমন তোমরা জানো শেল শুরু হয় কে থেকে, কে শেল। প্রধান কোয়ান্টাম সংখ্যায় n এর মান 1, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটা হবে 0, কারণ 1 হলে l এর মান এই জায়গাটা যদি বসাই দেয় তাহলে আমরা পাবো 0। গতদিন শিখছি এল এর মান 0 হলে সেটাকে s দ্বারা প্রকাশ করা হয়, তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর হবে 1s। চৌম্বকী কোয়ান্টাম সংখ্যা m এর মান 0 হতে +-l পর্যন্ত, তার মানে l এর মান 0 যদি এখানে দিই তাহলে m এর মানও 0। তাহলে
এস অরবিটাল কয়টা, এই যে এল এর মান যদি বসাই দিই 0, এই জায়গাটা যদি বসাই দিই একটা পাবো, একটা। মোট অরবিটাল সংখ্যা n স্কয়ার, ভালো করে লক্ষ্য করো n এর মান কিন্তু 1, যদি এই ফর্মুলায় বসাই দিই তাহলে পাবো হচ্ছে আমরা একটা। তাহলে প্রথম শক্তি স্তরের আলোচনাটা। এবার আসি ইলেকট্রন সংখ্যা। n এর মান হচ্ছে 1, যদি এখানে বসাই দিই ইলেকট্রন সংখ্যা পাবো 2। তাহলে এই তথ্যটা আশা করি তোমরা শিখতে পারছো। এবার আসি এল শেল। এল শেল হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2। n এর মান যদি 2 হয়, l এর মান এখানে যদি বসাই দিই 2 - 1 1 পর্যন্ত হবে, তার মানে 0 1 0 1। তো l এর মান যদি 0 হয় তাহলে আগে আমরা শিখছি এটা s, এটা হচ্ছে 2s, আর 1 এর জন্য হচ্ছে p, এটাকে ধরবো 2p। এবার আসি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এল এর মান 0 হলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাও হবে 0। এল এর মান 1 হলে এম এর মান হবে 0 ± 1। এল এর মান যদি 0 হয়, এই জায়গাটা যদি বসিয়ে দেওয়া যায় তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 1। এল এর মান যদি 1 হয় তাহলে অরবিটাল সংখ্যায় ফর্মুলা যদি আমরা বসাই দিই তাহলে আমরা পাবো, সরি এখানে 2, এখানে যদি বসাই দিই তাহলে পাবো হচ্ছে এখানে 1, 2 আর 1 3। ভালো করে লক্ষ্য করো অরবিটাল সংখ্যার ফর্মুলা 12 + 1। এল এর মান 1, তাহলে এখানে যদি বসাই দিই 2 + 1 = 3। তাহলে মোট অরবিটাল সংখ্যা কটা? এখানে যদি n এর মান 2, এই যে দ্বিতীয় শক্তি স্তর, এখানে যদি বসাই 2 দোকানে 4, এই যে 3 আর 1 4, তাহলে এইটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করে দিই খুব সুন্দর হবে। তাহলে টোটালটা এরকম হচ্ছে, টোটালটা। এবার দেখো ইলেকট্রন সংখ্যা ফর্মুলা হচ্ছে 2n²। n এর মান কত? 2, যদি এখানে বসাই দেই 2 দোকানে 4, 4 আর 2 8 8। খুবই সুন্দর একটা ছক, থেকে অনেক তথ্য তোমরা পাবা। আবারও বলি দেখো কে এল, এবার হচ্ছে এম শেল। এম শেল তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর হচ্ছে 3 নম্বর। যদি n এর মান 3 হয় তাহলে l এর মান হবে 0, এখানে 3 - 1 মানে 2 পর্যন্ত 0 1 2, তাহলে 0 1 2। এটা আরেকটু বর্ধিত করি, কাজে আসবে এটা। তাহলে দেখো এল এর মান 0 হলে উপশক্তি স্তর আমরা জানি s, যেহেতু 3 নম্বরে আছে এটাকে বলবো 3s 1, 3 নম্বরে আছে এটাকে বলবো আমরা 3p 2, 3 নম্বরে আছে এটাকে আমরা বলবো 3d 3। এবার দেখো এল এর মান 0 হলে এম এর মান 0 হয়, তাহলে এম এর মান যদি 0 হয়, এল এর মান 0 হলে এম এর মান 0, তাহলে অরবিটাল সংখ্যা এল এর মান যদি এখানে বসাই দিই তাহলে একটা পাবো। তাহলে এই একটা সারিকে আলাদা করে ফেললাম পুরা। 3 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর আছে 3টি, সরি 3s 1টি, এই যে অরবিটাল সংখ্যা 1টি। এবার আসি n এর মান যদি 1 হয় তাহলে m এর মান হবে এখানে 0 ± 1, 3টি। তাহলে অরবিটাল সংখ্যা l এর মান 1, এই জায়গাটা যদি বসাই দিই তাহলে আমরা পাবো 3। তাহলে এটাকে আমরা একটা সারি হিসাবে আলাদা করে ফেললাম। এবার আসি l এর মান যদি 2 হয় তাহলে m এর মান কত হবে? m এর মান হবে 0 ± 1 ± 2। তার মানে কয়টা? 5টা। আবার দেখো এল এর মান এখানে বসাই দিই 2 দোকানে 4 1 5, 5টা মিলে যাচ্ছে। তাহলে এই যে পেলাম, এটাকেও যদি আমরা আলাদা করে দিই এইটা, তাহলে লক্ষ্য করো যে
আর একটু বাড়াই দিই, এই। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, মোট অরবিটাল সংখ্যা n এর মান হচ্ছে এখানে 3, যদি এখানে বসাই দিই 3 তিরিক্ষে 9, দেখো 5 আর 3 8 আর 1 9 মিলে যাচ্ছে। আবার যদি ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার ফর্মুলা, এখানে যদি 3 দেওয়া যায়, 3 তিরিক্ষে 9 9 আর দোকানে 18 18টি, এই। যদি আর একটু যাই, তাহলে যদি আর একটু যাওয়া যায়, আর একটা সেলে যাই, সাধারণত 4 নম্বর সেল পর্যন্তই শিখলেই না, 4 নম্বর সেল পর্যন্ত কে এল এম এন, এন সেল, তার মানে কত নম্বর? 4 নম্বর। যদি 4 নম্বর হয়, এখানে যদি বসাই দিই 4 - 1 3 পর্যন্ত, 0 1 2 3। তো এইটাকে যদি আমরা এইভাবে করে একটা সারি করে দিই সুবিধা হবে, খুব ভালো হবে। এইভাবে করে যদি সারি করে দিতে পারি, সারি করে দিলাম। ফাইনালি টোটালটা কমপ্লিট করে দিই, যদি দিই, এই খুবই গুরুত্বপূর্ণ টেবিল। এবারে দেখো n এর মান যদি 4, তাহলে l এর এখানে যদি বসাই দিই 4 - 1 মানে 3 পর্যন্ত, 0 1 2 3, 0 1 2 3। এবার আসি, l এর মান 0 হলে উপর শক্তি স্তর 4 নম্বর, এটাকে দেব 4s, p এর মান 1 তার মানে 4p, d এর মান 2 4d, f এর মান 3 4f, এইটা। এবার দেখো l এর মান 0 হলে m এর মান 0, তার মানে এর অরবিটাল সংখ্যা হচ্ছে একটা। p এর মান 1 মানে হচ্ছে l এর মান 1, যদি এখানে বসাই দিই তাহলে আমরা পাবো 0 ± 1 3টি, এখানে 3টা। l এর মান 2, l এর মান 2 হলে সেটা যেহেতু চতুর্থ শক্তি স্তর আছে 4d, এখানে যদি বসাই দিই তাহলে 0 ± 1 ± 2, টোটাল মান পাচ্ছি 5টা, 5টা পাচ্ছি। এখানে 5 লিখতে পারি। আবার হিসাব করতে পারো যে l এর মান 2, এখানে বসাই দিলাম 2 দোকানে 4 একে 5, এভাবেও হবে। এবার আসো দেখো l এর মান 3, l এর মান 3 হলে m এর মান হবে 0 ± 1 ± 2 ± 3। তাহলে কয়টা মান পাওয়া গেল? 7টা, এখানে 7 দিয়ে দিলাম 7। আবার এইভাবে যদি হিসাব করো, l এর মান 3, এই ফর্মুলা বসাই দিলাম 3 দোকানে 6 আর 1 7। তাহলে এবার দেখো 7 5 12, 12 আর 3 15, 7 5 12, 12 আর 3 15, 15 1 16। তাহলে অরবিটাল সংখ্যা সর্বোচ্চ হবে 16টা n সেলে। আবার এই n এর মান যেহেতু 4, এইটা যদি তুমি এই ফর্মুলা বসাই দাও 4 4 16, সেটাও মিলে যাচ্ছে। এবার ইলেকট্রন সংখ্যা n এর মান কত? 4, তাহলে 4 4 16 32টা, ব্যাস। তাহলে এই যে শখটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা স্ক্রিনশটে রাখতে পারো, তাহলে তোমাদের পরবর্তীতে খুব সুবিধা হবে। এখন যদি পরীক্ষায় আসে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাহির করো, অরবিটাল সংখ্যা বাহির করো, তাহলে আমি এইটুক দিতে পারি, এইটুক দিয়ে দিলে হয়ে যাবে 3 মার্ক। যদি বলে 2 নম্বর এল সেলে মোট অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা কতটা, তাহলে আমি এইটুক দিয়ে দিতে পারি, তাহলে হয়ে যাবে। আবার চতুর্থ সেলেও যদি বলে তাহলে এইটুকু দিয়ে দিতে পারি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আবারও বলি, প্রথম যে কলাম এটাকে সেল বলা হয়, তারপরে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 হতে n-1 পর্যন্ত উপশক্তি স্তর। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা 12 + 1, এর হচ্ছে ফর্মুলা। আর মোট অরবিটাল সংখ্যা হচ্ছে n², আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। এটা স্ক্রিন নিয়ে পরে তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। এবার এই তথ্যের উপর ভিত্তি করে ছোট ছোট কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব এবং সেগুলো তোমাদেরকে শেখানো হবে।
এর জন্য তোমাদের কয়েকটা মান মনে রাখতে হবে। সেই মানগুলি হচ্ছে এস এর মান 0, পির মান হচ্ছে 1, ডির মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। এই মানগুলো কার কাছ থেকে পেয়েছে? এল এর কাছ থেকে, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এল কার কাছ থেকে পেয়েছে? এন এর কাছ থেকে পেয়েছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি, যেটাকে আমরা প্রকাশ করব S2। কখনো S স্কয়ার বলবো না, এটা আমরা সবসময় উচ্চারণ করব S2। পির মান 1, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, মনে রাখতে হবে, সেটাকে আমরা P6 বলবো। তারপরে ডির মান হচ্ছে 2, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, সেটাকে আমরা D10 নামে প্রকাশ করব, D10। D10 আমরা বলবো না, আমরা বলবো D10। এফ এর মান 3 যদি হয়, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টা, সেটাকে F14 আমরা প্রকাশ করব। বেশ গুরুত্বপূর্ণ তথ্য, এটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে অনেক প্রশ্নের উত্তর পাবা। সম্ভাব্যতা যাচাই। সেটা কি ধরনের প্রশ্ন? যেমন 2s, 2d, 3f, 4s, এই সকল অরবিটালের মধ্যে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয় সে বিষয়ে তোমাদেরকে জানতে হবে। এই যে অরবিটালের বামে যে সংখ্যাগুলো আছে সেগুলি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান। আর এস, ডি, এফ, পি এদের একটা সুনির্দিষ্ট মান আছে, যেটা তোমাদের কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে শিখালাম। এছাড়া এই যে তথ্যটা এখানেও রাখছি। তাহলে আমরা দেখি 2s সম্ভাব্যতা যাচাই। 2s লিখবো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 2 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা L = 0, 1 হবে। ভালো করে লক্ষ্য করো, আজকে কিছুক্ষণ আগে শিখালাম যে n এর মান যা হবে l এর মান ততটাই থাকবে, কিন্তু l এর মান 0 থেকে হবে, n ছাড়া একটা 1 কমে যাবে। যেমন n-1, তার মানে এই যে l এর মান 2 হলে l এর মান 0 থেকে n-1 মানে 0, 1। তাহলে 2 নম্বর শক্তি স্তরে, অতএব দ্বিতীয় শক্তি স্তরে এই যে 0 এর জন্য কি s, 1 এর জন্য কি p, তাহলে 2s 2p বিদ্যমান। তাহলে এই 2s 2p এর মধ্যে 2s পড়ে যাচ্ছে, সুতরাং 2s সম্ভব। ব্যাস কমপ্লিট। এটা লিখতে পারলে 2 মার্ক। যে 2s সম্ভব কিনা ব্যাখ্যা করো, 2s সম্ভব কেন ব্যাখ্যা করো। তাহলে এইটুক লিখতে হবে। কি লিখবা? এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 2 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা n = 0, 1 হবে। অতএব দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p বিদ্যমান, সুতরাং 2s সম্ভব। তাহলে 2s সম্ভব এটা শিখলাম। যদি আসে 2d সম্ভব কিনা, তাহলে সাথে সাথে এই s এর জায়গায় 2 দিব,
এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 2 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা n = 0 1 হবে। অতএব দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p বিদ্যমান। এই 2s 2pর মধ্যে 2d পড়তেছে না, অতএব 2d অসম্ভব। 2d অসম্ভব। পরীক্ষায় খুব আসে যে 2d অসম্ভব কেন, বা 2d সম্ভব নয় কেন, বা 2d এর সম্ভাব্যতা যাচাই করো। তাহলে এই যে এইটা লিখে দিলে তুমি 2 মার্ক পেয়ে যাবে। এবার আসি 3f। তাহলে এই জায়গাটায় 3f যদি দিয়ে দিই, তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = তখন আর 3 হবে না। ভালো করে লক্ষ্য করো, এখানে হবে 2 হবে না, 3 হবে। n = 3 হলে, এই যে n = 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l = 0 1 0 1 2। হয়তো ক্যামেরাতে সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ না। l = 0 1 2। তিনটা মান, n এর মান যতটা l এর মান ততটা হবে। অতএব এই জায়গাটা আবার চেঞ্জ হবে, তৃতীয় শক্তি স্তর। কেন তৃতীয়? দেখো 3f, n এর মান 3, তৃতীয় শক্তি স্তর। তাহলে এই জায়গাটায় কি লিখবো আমরা? 3s 3p 3d বিদ্যমান। তো এর মধ্যে কি 3f পড়তেছে? পড়তেছে না। তাহলে কি বলবো? 3f অসম্ভব। তাহলে একটা শিখলে এইভাবে ধারাবাহিকভাবে তুমি পারবা। 3f প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা n = 0 1 2 হবে। অতএব দ্বিতীয় শক্তি স্তরে 3s 3p 3d বিদ্যমান, সুতরাং 3f অসম্ভব। নিশ্চয় বুঝতে পারতেছো। এইবার এই সম্ভাব্যতা ঠিক একইভাবে 4s দিবা। প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 4 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 1 2 3। অতএব চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d 4f বিদ্যমান, সুতরাং 4s সম্ভব। 4s সম্ভব যদি 4s এর ক্ষেত্রে এই কথাটা হয়। এই সম্ভাব্যতার উপরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে এখন আলোচনা করা হবে। ইলেকট্রন বিন্যাসের জন্য আমাদের 3টা জিনিস প্রয়োজন। ইলেকট্রন বিন্যাসের জন্য 3টা নিয়ম আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে আউফবাউ নীতি। এখন আমি তোমাদেরকে আউফবাউ নীতিতে যাব। সেটা হচ্ছে আউফবাউ নীতি। প্রিন্সিপাল আউফবাউ নীতি। আউফবাউ হচ্ছে জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, মানে ক্রমাগত নিচ থেকে উপরের দিকে ওঠা। 10 তলা বিল্ডিং বানাতে হলে আগে 1 তলা 2 তলা 3 তলা এইভাবে ক্রমান্বয়ে উঠতে হয়। ইলেকট্রন গুলা যখন কোনো শক্তি স্তরে প্রবেশ করবে, প্রথমে নিম্ন শক্তি সম্পূর্ণ অরবিটালে যাবে, ক্রমাগত উচ্চ শক্তি স্তরে গমন করবে। এটাই হচ্ছে আউফবাউ নীতি। তো আউফবাউ নীতি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি একটা চিত্র আঁকানো যায় তাহলে তোমাদের অনেক সুবিধা হয়। আমরা জানি প্রথম শক্তি স্তরে একটা অরবিটাল আছে, সেটা হচ্ছে 1s। দ্বিতীয় শক্তি স্তরে তোমরা জানো 2s 2p আছে। 2d সম্ভব নয়, কেবলই প্রমাণ করা হলো। তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d বিদ্যমান। কিছুক্ষণ আগেও আমি প্রমাণ করলাম 3f কেন হয় না। চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d 4f বিদ্যমান। 4f বিদ্যমান। পঞ্চম শক্তি স্তরে 5s 5p 5d 5f 5g হতে পারে, কিন্তু 118টা ইলেকট্রন বিন্যাসের জন্য এত দরকার হয় না। এই জন্য এগুলা লিখবো না, আমরা বাদ দিয়ে দিব। ষষ্ঠ শক্তি স্তরে 6s 6p 6d 6f সম্ভব, কিন্তু এটা তো ব্যবহার হয় না, এই জন্য লিখবো না। সপ্তম 7s 7p 7d এর কোনো ব্যবহার নাই, কোনো ব্যবহার নাই। এবার ফিনিশিং দিয়ে দিলাম 8s 8s যদিও ব্যবহার নাই, কিন্তু উদ্দীপিত অবস্থায় ইলেকট্রন অষ্টম শক্তি স্তরে যেতে পারে, এই জন্য এটা বাড়তি লিখলাম। তাহলে এইবার যদি আড়াআড়ি এটা কেটে দেওয়া হয়, এটা খাতা একটু প্র্যাকটিস করবা অবশ্যই।
এই এইবার এইদিকে তীরগুলা নিম্নমুখী করে দিব, কারণটা ব্যাখ্যা করব কেন নিম্নমুখী করে দিব। প্রথমে যাবে 1s, 1s এর পর ইলেকট্রন যাবে 2s, 2s এর পর ইলেকট্রন যাবে 2p, তারপরে 3s, তারপরে ইলেকট্রন যাবে এই যে 3p, তারপরে যাবে 4s, তারপরে ইলেকট্রন যাবে 3d, 4p, 5s। এইভাবে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করবে। এরও কারণ আছে, ব্যাখ্যা করব এখন আমি। এই তার মানে ইলেকট্রন আগে প্রবেশ করবে 1s, তাহলে আমরা এখানে যদি লিখি 1s is less than 2s, 2s কেন লেস দেন দিচ্ছি সেটা শিখাবো আমি। তারপরে যাবে is less than 2p, is less than 3s, is less than এই যে 3p, তারপরে আসছে 4s, তারপরে আসতেছে 3d, তারপরে আসতেছে 4p। ব্যাস এইভাবে করে চলবে চিত্রের আলোকে। ইলেকট্রন আগে 1s যাবে, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p এইভাবে যাবে। দেখো এখানে একটা ব্যতিক্রম ঘটে গেছে। আগে ঠিকই ছিল 1s, 2s, 2p, 3s, 3p, 3d হলো না, 4s চলে গেল, তারপরে 3d হলো, তারপরে 4p হলো। কেন এই ধরনের ব্যতিক্রম, কিসের উপর ভিত্তি করে এই চিত্রটা হয়েছে বা এইটা আমরা বানালাম, সেইটা এখন শিখাবো। কোন আগে ইলেকট্রন প্রবেশ করবে তা n+l এই নীতির উপর প্রতিষ্ঠিত। n+l নীতি, এই নীতির উপর প্রতিষ্ঠিত। যে অরবিটালের n+l কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে, এইভাবে ক্রমান্বয়ে উপরের দিকে প্রবেশ করবে। আমরা এই যে চারটা স্টার দিয়ে রাখতেছি, এই চারটার n+l এর মান বাহির করব, তাহলে এটা ওরা তোমরা বুঝতে পারবা। 3p, 3p n এর মান বলছিলাম যে অরবিটালের বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হবে n এর মান। তাহলে এখানে n এর মান হচ্ছে 3, p এর মান হচ্ছে 1। এই যে আমি এটা এখনো মুছিনি, কারণ এটা আজকে বেশ দরকার, বারবার ব্যবহার হচ্ছে। p এর মান 1 মানে হচ্ছে l এর মান 1, তার মানে এখানে l এর মান 1 পেলাম। তাহলে কত পেলাম? 3 যোগ 1 4, তাহলে 3p এর শক্তির মান পেলাম 4। এবার আসি 4s। এই শক্তির কোনো একক হয় না, এটা তুলনামূলক, একে অপরের সাথে তুলনা করা হয় বলে এর কোনো একক ব্যবহৃত হয় না। 4s, s এর মান এখানে n এর মান হচ্ছে 4 আর s এর মান এই যে 0, তার মানে l এর মান 0, তাহলে হচ্ছে 4। তারপরে আসি আমরা 3d, n এর মান 3, d এর মান হচ্ছে 2, তার মানে l এর মান 3 + 2 সমান হচ্ছে 5। আবার আসি 4p, 4p n এর মান হচ্ছে 4, p এর মান হচ্ছে 1, 1 আর এই l এর মান 1 সমান হচ্ছে 5। তাহলে লক্ষ্য করো চারটা অরবিটালের n+l এর মান আমরা পেলাম, দুইটার ক্ষেত্রে 4 পেলাম আর দুইটার ক্ষেত্রে পেলাম 5। তাহলে এই দুইটার শক্তির মান সমান আর এই দুইটার শক্তির মান সমান, কোনো অরবিটালের শক্তির মান সমান হয়ে যায়, তাহলে n এর মান বিবেচ্য বিষয়। n এর মান যেটার কম হবে ইলেকট্রনটা সেই অরবিটালে প্রবেশ করবে। তাহলে এই দুইটা অরবিটালের আগে ইলেকট্রন কিন্তু এই দুইটা অরবিটালে প্রবেশ করবে, কিন্তু এই দুইটা অরবিটালের শক্তির মান তো সমান। যদি সমান হয় তখন n এর মানের দিকে যাব। এই n এর মান হচ্ছে 3, এই জন্য এর শক্তির মান কম। n এর মান হচ্ছে 4, এর শক্তির মান বেশি, এই জন্য ইলেকট্রন আগে 3p তে যাবে, 3p তে যাবে। 3p তে গেছে, এই জন্য আগে আমরা 3p লিখছি। এই জন্য লিখছি 3p is less than 4s, 4s ছাড়া 3p এর শক্তি কম, এই জন্য ইলেকট্রন আগে 3p তে যায়। এবার দেখো 4s এ যাবে, তারপরে এবার 4s এবং 3d এর মধ্যে যদি তুলনা করি, 5 ছাড়া 4 এর শক্তির মান কম, এই জন্য এরপরে যাবে 4s, এই জন্য 4s।
তারপরে দেখো 3d এবং 4p এর শক্তির মান সমান হয়ে গেছে। যখনই শক্তির মান সমান হয়ে যাবে তখন n এর মানের দিকে লক্ষ্য করব। এখানে n এর মান 3, অর্থাৎ এর n এর মান কম, এই জন্য 3d যাবে, তারপরে যাবে 4p। এই ধরনের একটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে ভালো বুঝতে পারবা এবং পরীক্ষায় আসে 2 মার্ক হিসাবে। যেমন পটাশিয়াম হচ্ছে 19, এইভাবে লিখতে পারি। ইলেকট্রন সংখ্যাকে আরেকভাবে লিখতে পারি, এইভাবে দিয়ে এই জায়গাটায় লিখতে পারি n, কারণ এটা আমরা সাধারণত প্রোটন সংখ্যা লিখি মুক্ত অবস্থায় বা তড়িৎ নিরপেক্ষ অবস্থায়। একটা পরমাণুতে যে কয়টা ইলেকট্রন থাকে সেই কয়টা প্রোটন থাকে, উল্টো কথা যে কয়টা প্রোটন থাকে সেই কয়টা ইলেকট্রন থাকে। এই জন্য ইলেকট্রন সংখ্যাকে এভাবে প্রকাশ করা যেতে পারে, সমস্যা নেই। অথবা ব্র্যাকেটের মধ্যে আমরা উল্লেখ করতে পারি। ইলেকট্রন বিন্যাস কি হবে? আগে হবে 1s2, তারপরে আসতেছে 2s2, তারপরে আসতেছে 2p6, কেন? পিতে যে সর্বোচ্চ 6টা ইলেকট্রন যায়। তারপরে আসতেছে 3s2, তারপরে আসতেছে 3p6। এভাবে কন্টিনিউয়াস হবে না, আমার সীমাবদ্ধতা আছে 19 পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে 18টা। তাহলে আর একটা ইলেকট্রন দেখো 3p এর পরে গেছে 4s1। এই হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন প্রশ্ন হচ্ছে, যেভাবে আসে 2 মার্কের প্রশ্ন, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ কেন যায়? এই যে শিখালাম, 3d তে না গিয়ে 4s এ কেন যায়। এই যে এই দুইটার মধ্যে যদি আমি তুলনা করি, এই দুইটার ভিতরে যদি তুলনা করা হয়, তাহলে কিভাবে বলতে হবে? তোমার এই অ্যান্সারটা করতে হবে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে তা n+l এই নীতির উপর প্রতিষ্ঠিত। যে অরবিটালের n+l এর মান কম, ইলেকট্রনটি সেই অরবিটালে প্রবেশ করবে। এখানে 4s এর n+l এর মান 4, অপরদিকে 3d এর n+l এর মান 5। সুতরাং 3d অপেক্ষা 4s এর শক্তির মান কম হয়, পটাশিয়াম 19তম ইলেকট্রনটি 4s এ যাবে। এভাবে তোমার দিয়ে দিলে হয়ে যাবে তোমার 2 মার্ক। তাহলে আবারও বলি, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? তাহলে এইভাবে অ্যান্সারটা করবা যে ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করবে তা n+l এই নীতির উপর প্রতিষ্ঠিত। যে অরবিটালের n+l এর মান কম, ইলেকট্রনটি সেই অরবিটালে প্রবেশ করবে। এখানে 4s এর n+l এর মান হচ্ছে 4, অপরদিকে 3d n+l এর মান হচ্ছে 5। সুতরাং 3d অপেক্ষা 4s এর শক্তি কম হয়, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3d তে গমন করবে। ব্যাস, কমপ্লিট। একটা এখান থেকে প্রশ্ন হয়ে গেল। এবার আসি, দেখো ইলেকট্রন বিন্যাস আরো কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এখানে দেখলাম n+l এর মানের উপরে প্রতিষ্ঠিত, তার একটা উদাহরণ দিয়ে দিলাম, পটাশিয়াম 19। এবার যদি আমরা ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়াম হচ্ছে 24, যদি ইলেকট্রন বিন্যাস করতে থাকি তাহলে স্বাভাবিকভাবে করবো আমরা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 4s2, 3d4। এইভাবে যদি এই অনুযায়ী যদি আমি করতে থাকি 4s2, 3d4 পড়ে যায়, কিন্তু এইটার ইলেকট্রন বিন্যাস হবে না, এটা আদৌ হবে না। কেন হবে না সেটাই শিখাই দিচ্ছি। দেখো, এই ক্রোমিয়ামের আগে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আগে শেখায়, তারপরে ক্রোমিয়ামেরটা যাব। স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। যদি এই আপ-ডাউন নীতি অনুসারে যায় 4s এর পর 3d, তো এই জায়গাটায় এইভাবে রাখা যাবে। তাহলে আন্তর্জাতিক রীতি অনুসারে আমরা জানি আগে প্রথম শক্তি স্তর, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ শক্তি স্তর। শক্তি স্তর ক্রম অনুসারে আমাকে সাজায় লিখতে হবে, অর্থাৎ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2। এইটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। n এর মান আগে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে হচ্ছে 4, এই অনুযায়ী সাজাতে হবে। তাই যদি হয় তাহলে এই ক্রোমিয়ামকে যদি সাজাই 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
3d4 4s2 এভাবে লিখলে কি হবে? তাও এখানে হবে না। কেন n এর মান যে সাজালাম? কিন্তু আরো একটা বিষয় আছে এখানে। ওই যে বলছি ইলেকট্রন বিন্যাস কয়েকটা নিয়মের উপর প্রতিষ্ঠিত। প্রথমে দেখতে হবে n প্লাস এল ঠিক আছে কিনা, এটা এল ঠিক থাকলো, তারপরে n এর মান সঠিকভাবে সাজাচ্ছি কিনা সেটা দেখছি। এখানে n এর মানও তো সঠিকভাবে সাজাচ্ছি, কিন্তু আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে s অরবিটাল দুইটা ইলেকট্রন পূর্ণ, আর যদি একটি ইলেকট্রন থাকে তাকে বলে অর্ধপূর্ণ। পি অরবিটাল 6টা থাকলে পূর্ণ এবং অর্ধেক থাকলে তাকে বলো অর্ধপূর্ণ। ঠিক ডি 10টা অর্ধেক থাকলে হচ্ছে এইটাকে বলা হয় 5 অর্ধপূর্ণ। এফ 14টা অর্ধেক পূর্ণ হচ্ছে 7টা। যতগুলো অরবিটালের ইলেকট্রন কাঠামো আছে তার মধ্যে এই হচ্ছে 8টা, এই 8টা অরবিটাল অধিকতর স্থিতিশীল। তার মধ্যে এসে তো দুইটাই পড়ে যাচ্ছে, হয় একটা থাকবে না দুইটা থাকবে। তাহলে এই 4টা অরবিটাল অধিকতর স্থিতিশীল। যদি এই 4টা অরবিটালের মধ্যে শক্তির মান বেশি হচ্ছে ডি এবং এফ, এই ডি এবং এফ পূর্ণ এবং অর্ধপূর্ণ হতে যদি একটা ইলেকট্রন কম থাকে, পার্শ্ববর্তী দুর্বল অরবিটাল থেকে একটা ইলেকট্রন টেনে নেবে। পার্শ্ববর্তী দুর্বল অরবিটালকে এস আর পি হচ্ছে পার্শ্ববর্তী দুর্বল অরবিটাল, তার কাছ থেকে টেনে নিবে। তো এস আর পির মধ্যে কে দুর্বল? এস দুর্বল, তাহলে আগে এস এর কাছে টানবে। তাহলে দেখো এই যে ডি এখানে অর্ধপূর্ণ হতে একটা কম আছে, তাহলে পার্শ্ববর্তী পড়ছে পি এবং এস, এই দুটোর মধ্যে বেশি দুর্বল কে? এস, তাহলে এস এর কাছ থেকে একটা টেনে নিবে। অর্থাৎ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এইটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। পরীক্ষায় খুব আসে যে সাধারণভাবে এ মানলো না, একটু ব্যতিক্রম দেখালো। প্রশ্নটা এটাই যে ক্রোমিয়াম ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায় কেন? ক্রোমিয়াম কেন ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়? তুমি এইভাবে উত্তর করবা, আব্বাউ নীতি অনুসারে ক্রোমিয়ামের ইলেকট্রন এইটা হওয়া উচিত, এই যে এইটা আগে লিখবা, এইটা হওয়া উচিত। কিন্তু আমরা জানি অর্ধপূর্ণ অরবিটাল গুলো অধিকতর স্থিতিশীল, এই জন্য 3d4 4s2 পরিবর্তে 3d5 4s1 গঠন করে অধিকতর স্থিতিশীলতা লাভ করে। এই জন্য ক্রোমিয়াম ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। সুতরাং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ বলে এইটা দিয়ে দিতে হবে, এইটা দিয়ে দিতে হবে। তাহলে তুমি 2 মার্ক পেয়ে যাবা। তাহলে আবারও বলি, ক্রোমিয়াম ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখাই কেন? তুমি বলবা আব্বাউ নীতি অনুসারে। আব্বাউ নীতি যদি মনে না থাকে তুমি বলবা সাধারণ নিয়ম অনুসারে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা হওয়া উচিত। কিন্তু আমরা জানি অর্ধপূর্ণ অরবিটাল গুলো অধিকতর স্থিতিশীল হওয়ায় 3d4 4s2 পরিবর্তে 3d5 4s1 অধিকতর স্থিতিশীলতা লাভ করে। এই জন্য ক্রোমিয়াম ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। সুতরাং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ যে এইটা বলে লিখে দিতে হবে। এবার আসি আরো একটা পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে কপার। কপার হচ্ছে 29। কপার যদি 29 সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস করি এই পর্যন্ত হচ্ছে 20। তাহলে যদি আমি এখানে দিয়ে দেই তাহলে 3d9 হয়ে যাবে, কিন্তু এইভাবে তো রাখা যাবে না, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা হবে না। তাহলে কিভাবে হবে? এন এর মান কি সাজালে হবে? এন এর মান যদি এভাবে সাজায় দিই তাও হবে না, কারণ এই যে নিয়ম আছে ডি এবং এফ অরবিটালে যদি অর্ধপূর্ণ এবং পূর্ণ হতে যদি একটা শর্ট থাকে, পার্শ্ববর্তী অরবিটাল থেকে ইলেকট্রন টেনে নিবে। এই যে পার্শ্ববর্তী অরবিটাল কোন দুর্বল অরবিটাল? এস অরবিটাল। একটা ইলেকট্রন যদি টেনে নেয় তাহলে ডি হয়ে গেল 10 আর এস হয়ে গেল 1, তাহলে ডি পূর্ণ হয়ে গেল, এস ও অর্ধপূর্ণ হলো, উভয় স্থিতিশীলতা লাভ করলো। তাহলে এই ক্ষেত্রে একটু কথা বেশি বলতে হবে। যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে বলছিলাম অর্ধপূর্ণ অধিকতর স্থিতিশীল, কিন্তু এই ক্ষেত্রে বলতে হবে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল গুলো অধিকতর স্থিতিশীল, এই কথাটা বলতে হবে। তাহলে এইভাবে বলবা সাধারণ নিয়মে কপারের ইলেকট্রন বিন্যাস এইটা হওয়া উচিত, এইটা হওয়া উচিত সাধারণ নিয়মে। কিন্তু আমরা জানি 3d9 4s2 অপেক্ষা 3d10 4s1 অধিকতর স্থিতিশীলতা লাভ করে। এই জন্য কপার ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায় বলে এই ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিতে হবে। তাহলে তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পেলা। এখন আসি
এই যে আব্বাও নীতি আলোচনা করলাম, এই আব্বাও নীতি কাকে বলে? এতক্ষণ যে জিনিস নিয়ে আলোচনা করলাম সেই জিনিসটা সংজ্ঞায়িত করার সময় এসে গেছে। আব্বাও নীতি আমরা দেখলাম যে ইলেকট্রনগুলা নিম্ন শক্তি স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে গমন করে, এটাকেই বলা হয় আব্বাও নীতি। ব্যাস, আব্বাও নীতি হয়ে গেল। আবারও বলি, ইলেকট্রনগুলি অরবিটালে ইলেকট্রনগুলো অরবিটালের নিম্ন থেকে উচ্চতর শক্তি স্তরে ক্রমান্বয়ে গমন করে, একে আব্বাও নীতি বলা হয়। ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, একে আব্বাও নীতি বলা হয়। তাহলে আব্বাও নীতি হয়ে গেল। এবার আসি ভিন্ন ধরনের একটা ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে হুন্ডের নীতি বা বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। বেশ গুরুত্বপূর্ণ হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়ম থেকে অনেক কিছু তথ্য পাওয়া যায়, এই জন্য ভালো করে শিখতে হবে হুন্ডের নিয়মটা এবং একটু প্র্যাকটিস করতে হবে। হুন্ডের নিয়মে বিজ্ঞানী হুন্ড অরবিটাল গুলা বক্সের সাথে তুলনা করছে। যেমন আমরা জানি এস, একটা এস কে ভাগ করা যায় না, এই জন্য এটাকে দিলাম এস অরবিটাল এর সাথে। পি অরবিটাল 3 ভাগে বিভক্ত, এই জন্য এটাকে 3টা বক্স আকারে লিখে দিলাম পি। এইটাকে পি এক্স, পি ওয়াই, পি জেডও লিখতে পারি, আবার ডাইরেক্ট পি দিতে পারি। ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত, তাহলে 5টা বক্স আমরা আঁকাবো, 5টা বক্স, 5টা বক্স। এইটা হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত কেউ এভাবে লিখতে পারো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। কেন এইভাবে লেখা যায়? তার কারণ গতদিন আমি বলছিলাম কোয়ান্টাম সংখ্যা পড়ানোর সময় তোমাদের যদি সমস্যা হয় তাহলে বিগত লেকচারের ওই যে কোয়ান্টাম সংখ্যার ভিডিওটা একটু দেখে নিও। এফ এরকম 7টা ভাগে বিভক্ত, এফ সাধারণত আসে না, এই 3টা শিখলেই তুমি হুন্ডের নিয়মে ব্যাখ্যা পারবা। উদাহরণ যেমন নাইট্রোজেন, সাধারণ নিয়মের ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2, 2s2, 2p3। এটা হচ্ছে সাধারণ নিয়মের ইলেকট্রন বিন্যাস। এইটাকে বক্স পদ্ধতিতে করব। এস, এস মানে হচ্ছে একটা বক্স, তাহলে এটা 2টা ইলেকট্রন আছে। তো 2টা ইলেকট্রন কিভাবে থাকবে? চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, যদি স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তোমাদেরকে বলছিলাম এক জায়গায় 2টা ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বিপরীত দিকে হয়, তাহলে এই ঘূর্ণন গুলাকে আমরা এরকম তীর চিহ্ন দ্বারা প্রকাশ করব, তীর চিহ্ন দ্বারা প্রকাশ করব। এইভাবে প্রকাশ করব যে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, তাদের ঘূর্ণন বিপরীত মুখে হচ্ছে। অথবা কেউ এইভাবে প্রকাশ করতে পারো, এইভাবে প্রকাশ করতে পারো, এই 2টাই হবে, যে কোনো একটা দিয়ে প্রকাশ করলেই হবে। তাহলে একটা বক্স, এস এর ক্ষেত্রে একটা বক্স, এটা হচ্ছে 1s, কয়টা ইলেকট্রন আছে? 2টা। এই যে বিপরীত মুখে আমি স্পিন দিয়ে দিলাম। 2s, এস মানেই একটা বক্স, বক্স আঁকায় ফেললাম, 2টা ইলেকট্রন, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2s। পি হচ্ছে কয়টা বক্স? 3টা বক্স, 3টা বক্স আগে আঁকায় ফেলি, ইলেকট্রন থাক বা না থাক পরে বিবেচ্য বিষয়, আগে দিয়ে দিলাম। এইবার আসি 3টা ইলেকট্রন কোথায় যাবে? একটাই 2টা থাকবে না একটা একটা করে যাবে? এইটার উপরে সূত্র প্রতিষ্ঠিত। বিজ্ঞানী হুন্ড বলতেছেন সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলাতে, সমশক্তি সম্পন্ন অরবিটাল কোনগুলা? এই যে ডি অরবিটাল এই 5টা হচ্ছে সমান শক্তি সম্পন্ন, পি অরবিটাল এই 3টা হচ্ছে সমান শক্তি সম্পন্ন। কিন্তু এই অরবিটাল ছাড়া, পি ওয়াই ছাড়া ডি এক্স ওয়াই এর মান বা শক্তি বেশি। সমশক্তি শুধু হচ্ছে ডির এই 5টাকে সমশক্তি সম্পন্ন বলে, পির এই 3টাকে সমশক্তি সম্পন্ন বলা হয়। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলি সর্বাধিক বিজোড় অবস্থায় প্রবেশ করবে, সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, এবং এই অবস্থায় তাদের স্পিন হবে একই মুখী, অর্থাৎ ওই ইলেকট্রনগুলো ধরে এখানে কয়টা ইলেকট্রন আছে? 3টা, তাহলে একটা একটা করে প্রবেশ করবে, তাদের স্পিন হবে একমুখী, এই জন্য এটা দেয়া হলো। এবার আসি, যদি অক্সিজেন হয় 8, তাহলে কত হবে? সাধারণভাবে আমরা জানি 1s2, 2s2, 2p4। এস মানেই হচ্ছে একটা বক্স, তাহলে 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। এস মানেই একটা বক্স, 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s।
পি কয়টা? পি হচ্ছে 3 ভাগে বিভক্ত, 3টা দিয়ে দিলাম, 4টা। এইবারে হচ্ছে দেখো নিয়মটা ভালো করে লক্ষ্য করো, একটা একটা করে যাবে। প্রথমে এখানে গেল, তারপরে এখানে, তারপরে এখানে, অতিরিক্ত আর একটা প্রথম থেকে আবার আসবে, আসার সময় বিপরীতমুখী হয়ে যাবে, বিপরীতমুখী হয়ে গেল। তাহলে এইটাকে বলা হয় সমশক্তি সম্পন্ন অরবিটালে সর্বাধিক বিজোড়। এছাড়া তো আমরা বিজোড় করতে পারি না, এমন না এখানে দুইটা এখানে দুইটা। তাহলে হুন্ডের নিয়ম কাকে বলে? বিজ্ঞানী হুন্ডের নিয়ম, হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়মটা কি? হুন্ডের নিয়মটা হচ্ছে সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রনগুলি সর্বাধিক বিজোড় অবস্থায় প্রবেশ করবে, বিজোড় অবস্থায় স্পিন হবে একমুখী। তাহলে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল তো এস নাই, তার মানে এস অরবিটাল হুন্ডের নিয়মের জন্য প্রযোজ্য না। হুন্ডের নিয়মের জন্য প্রযোজ্য পি, ডি এবং এফ অরবিটাল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেছো হুন্ডের নিয়মের ইলেকট্রন বিন্যাস। আমি আর একটা ইলেকট্রন বিন্যাস যদি একটা বড় দিকে করি, তাহলে পরিপূর্ণ ধারণা হয়তো তোমাদের আসবে। নিয়ে নিলাম স্ক্যান্ডিয়াম একটা বড় দিকে, 21 স্বাভাবিক অবস্থায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। এটা নিশ্চয় তোমরা জানো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটা বক্স আকারে সাজাতে হবে, বক্স আকারে সাজালে হয়ে যাবে। এস মানে হচ্ছে একটা বক্স, দুইটা এই যে 1s দিয়ে দিলাম, এই 1s টা উপরেও দিতে পারো, ইন্ডিকেট করতে পারো। 2s মানে হচ্ছে একটা বক্স, s মানে একটা বক্স, দুইটা ইলেকট্রন আছে 2s। p হচ্ছে 3 ভাগে বিভক্ত, আমরা জানি 3টা বক্স আঁকলাম। এবার লক্ষ্য করো 6টা, প্রতিটা বক্সে কয়টা করে পড়তেছে? 2টা করে, 3 দোকানে 6টা। কারণ সেই যে স্পিন কোয়ান্টাম সংখ্যায় বলতেছে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরে। এই যে ঘড়ি কাঁটা, একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরলে আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এটা হচ্ছে 2p। আবার আসছে 3s এর একটা বক্স, তাহলে এই যে 2টা ইলেকট্রন। আবার আসছে 3p, আমি ডিটা এটা মুছে দিলাম, এটা হচ্ছে 3s 3p p অরবিটাল 3 ভাগে বিভক্ত, 3টা ভাগ করে নিলাম, তাহলে 3 দোকানে 6টা, 2টা করে আছে, 2টা করে আছে, এটা হচ্ছে 3p। এবার আসছে 3d, d মানে কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। ইলেকট্রন থাক বা না থাক তোমাকে এই 5টা ভাগ করেই নিতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে দিলাম 3d। কয়টা ইলেকট্রন আছে? একটা, প্রথম থেকে শুরু হবে একটা ইলেকট্রন। নিশ্চয় বোঝা গেছে। 4s এ হচ্ছে কয়টা বক্স? একটা বক্স। কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে, এইটা হচ্ছে 4s। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস তার হুন্ডের নিয়মে। এখন প্রশ্ন হচ্ছে, যদি বলে হুন্ডের নিয়মে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কি আমার এইটা করা লাগবে? এইটা যদি কেউ নাও করে কোনো সমস্যা নেই, শুধু এইটা করলে হয়ে যাবে। তাহলে হুন্ডের নিয়ম কাকে বলে? হুন্ডের নিয়ম হচ্ছে সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রনগুলি সর্বাধিক বিজোড় অবস্থায় প্রবেশ করবে, বিজোড় অবস্থায় স্পিন হবে একমুখী। তাহলে আজকে যে আলোচনা হলো কোয়ান্টাম সংখ্যা থেকে কিভাবে ছোট প্রশ্ন বাইর করা যায়, তারপরে ছোট প্রশ্নের উত্তর তৈরি করা যায়, তারপরে হচ্ছে তোমার সম্ভাব্যতা, কোন অরবিটাল সম্ভব বা সম্ভবপর নয়, তারপরে আমরা শিখলাম আফবাও নীতির ইলেকট্রন বিন্যাস, হুন্ডের নিয়মের ইলেকট্রন বিন্যাস। তো এইগুলা তোমরা প্র্যাকটিস করবা, ভিডিওটা আবার পুনরায় দেখবা। আগামী লেকচারে আবার তোমাদের এই গুণগত রসায়নের ধারাবাহিকভাবে আবার লেকচার নিয়ে ফিরে আসবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।